1884 19 এপ্রিল আত্মহত্যার চেষ্টায় আফিম খেলেন কাদম্বরী দেবী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী, রবীন্দ্রনাথের নতুন বৌঠান। মারা গেলেন দুদিন পরে, 21 এপ্রিল। এই দুদিন মৃত্যুর সঙ্গে কিভাবে যুদ্ধ করেছিলেন কাদম্বরী দেবী? তার শেষ চিকিৎসার জন্য প্রথম দিনেই এসেছিলেন সাহেব ডাক্তার ডিবি স্মিথ। 400 টাকা খরচ করে আনা হয়েছিল তাকে। চেকে টাকা দেওয়া হলো। এরপর ওষুধ এলো 25 টাকার। বাড়িতে তো আর সাহেব ডাক্তারকে রাখা যায় না, কিন্তু কাদম্বরী দেবীর অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে। তার শ্বাসকষ্ট বাড়ছে, আরো গভীর হচ্ছে তার আচ্ছন্নতা। বিশেষ ভয় রাত্রের দিকে। তখন হাতের কাছে ডাক্তার পাওয়া সহজ নয়। তাই সাহেব ডাক্তারের পরামর্শে চিকিৎসা চললেও রাত্রে বাড়িতে রাখা হলো এক জোড়া বাঙালি ডাক্তার, নীলমাধব হালদার, সতীশচন্দ্র মুখোপাধ্যায়। তেতলার ঘরে রাখা হয়েছিল কাদম্বরী দেবীকে। এই ঘরে কেউ থাকেন না, সুতরাং ঘরে আলো নেই। সেই ঘরের জন্য 1.5 টাকা খরচ করে বাতি এলো। বাতির আলোয় নিঃসার পড়ে আছে কাদম্বরী। তার শরীর থেকে প্রাণের আলো ক্রমে চলে যাচ্ছে। অবস্থা খারাপ হতে এলেন আরো একজন দামি ডাক্তার, ভবতচন্দ্র রুদ্র। ইনিও থাকলেন রাত্রিবেলা। এতগুলি ডাক্তারের জন্য দুবেলার মহাভোজ আসতে লাগলো উইলসন হোটেল থেকে। কিন্তু এদের সমবেত প্রচেষ্টাকে ব্যর্থ করে 21 এপ্রিল সোমবার সকালে মারা গেলেন কাদম্বরী দেবী। জ্যোতিরিন্দ্র রবীন্দ্রের প্রবল পিতৃদেব গৃহকর্তা দেবেন্দ্রনাথ ঠাকুরের কঠোর আদেশে লোপাট করা হলো আত্মহত্যার সকল প্রমাণ। ঘুষ দিয়ে বন্ধ করা হলো সংবাদপত্রের মুখ। কোনো সংবাদপত্রে ছাপা হলো না কাদম্বরী দেবীর মৃত্যু সংবাদ। তার দেহ মর্গে পাঠানো হলো না, পাছে সেখান থেকে বেরিয়ে যায় তার অস্বাভাবিক মৃত্যুর খবর। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে দেবেন্দ্রনাথেরই হুকুমে গোপনে বসেছিল করোনার কোর্ট। ওই পরাক্রমী পুরুষটির নেপথ্য প্ররোচনায় হারিয়ে গেল করোনার রিপোর্ট। কাদম্বরী দেবীর অন্ত্যেষ্টিক্রিয়া অবশ্যই কাঠ, খাট, ঘৃত, চন্দন, ধুনা প্রভৃতি সহযোগে হয়েছিল নিমতলা শ্মশানে পণ্ডিত হেমেন্দ্রচন্দ্র বিদ্যারত্নের তত্ত্বাবধানে। সেখানে উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ, অনুপস্থিত জ্যোতিরিন্দ্রনাথ। কাদম্বরীর আত্মহত্যার পরেই সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মেজ বৌ ঠাকুরন, জ্ঞানদানন্দিনী দেবী আর জ্যোতিরিন্দ্রনাথ বেড়াতে গেলেন জাহাজে করে। তারা রবীন্দ্রনাথকেও সঙ্গে নেন। কেন আত্মহত্যা করেছিলেন কাদম্বরী দেবী? কি তার দহিত? সে কথা কি তিনি জানিয়েছিলেন তার সুইসাইড নোটে? সেই সুইসাইড নোট লুপ্ত ছিল 127 বছর। সেটি পাওয়া গিয়েছে সম্প্রতি। ঠিক সুইসাইড নোট নয়, একটি সুদীর্ঘ চিঠি। চিঠিটার সর্বাঙ্গ ঝলসে গেছে আগুনে। সব চিঠিটা ঠিক পড়াও যায় না। ঝলসানো চিঠিটাকে কে বাঁচিয়েছিলেন আগুন থেকে? রবীন্দ্রনাথ, পিতৃ আদেশ অমান্য করে? অনেক কষ্ট করে সেই ঝলসানো চিঠির করুণ অক্ষরগুলি পাঠোদ্ধার সম্ভব হলো শেষ পর্যন্ত। প্রাণের রবি, এই সবে শুরু হয়েছে আমার জীবনের শেষ দিন। পূবের আকাশ সবে লাল হচ্ছে। আজকাল তোমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, সেটাই তো স্বাভাবিক। মাত্র 4 মাস বিয়ে হয়েছে তোমার। আগে তো সূর্য ওঠার আগে তুমি উঠতে। আমার ঘুম ভাঙতো তোমার সকালবেলার গান। আমরা একসঙ্গে যেতাম নন্দনকাননে। আমার ঘরের পাশে ছাদের উপরে যে বাগানটি একসঙ্গে করেছিলাম আমরা, তুমি তার নাম দিলে নন্দনকানন। তারপর একদিন সেই বাগানে ভোরের প্রথম আলোয় আমাকে চুমু খেয়ে জিজ্ঞেস করলে, নতুন বৌঠান, নামটা তোমার পছন্দ হয়েছে? আমার সমস্ত শরীর তখন কাঁটা দিচ্ছে, আবার ভয়ে বুক করছে দূর দূর। ঠাকুরপো, এমন দুঃসাহস ভালো নয়। কেউ দেখে ফেললে কি হবে জানো?
বললাম আমি। তোমার বয়স তখন 19, সবে ফিরেছ বিলেত থেকে। আমি 21। তুমি হেসে উত্তর দিয়েছিলে, এ তো নন্দন কানন, মর্তলোকের দৃষ্টি এখানে এসে পৌঁছয় না নতুন বৌঠান। তোমার সঙ্গে কথায় পারবো না রবি, কিন্তু তোমার আমার সম্পর্ক তো শুধুই আমাদের, তাকে প্রকাশ করো না তুমি। আমার ভয় করে। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। এ বাড়িতে তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নেই, একমাত্র বন্ধু তুমি। কেউ কারো মন বোঝে না এ বাড়িতে, শুধু তুমি বোঝো আমার মন। তুমি ভাবো আমি বুঝি তোমার মন, কিন্তু কেউ কারো মন কি সত্যিই বোঝেন নতুন বৌঠান? কিছুটা হয়তো অনুভব করি, কিন্তু তোমার সমস্ত মন অসম্ভব, অসম্ভব। ঠাকুরপো, তোমার এরকম কথায় আমার খুব কষ্ট হয়। এসব তোমার সাজানো কথা। আমার সমস্ত মনটাই তোমাকে দিয়ে দিয়েছি ঠাকুরপো, কারোর জন্যে কিচ্ছু রাখিনি। সেই মনের সবটুকু তুমি বোঝো না। তুমি যখন আমার চোখের দিকে তাকাও, আমি বুঝতে পারি তুমি অনুভব করছো আমার হৃদয় ব্যথা। তুমি জানো কোথায় আমার কষ্ট, আমার দহন। তুমি কি সত্যি বোঝো না ঠাকুরপো, বুকের মধ্যে তোমার জন্য যে মন কেমন, যে কষ্ট আমি দিন রাত চেপে রাখি। আমি জানি ঠাকুরপো, তুমি বোঝো। অন্তত একদিন বুঝতে, মাস আগে পর্যন্ত। তুমি যে আমার ছেলেবেলার খেলার সাথী রবি। তোমাকে চিরদিনের জন্য ছেড়ে যাওয়ার আগে মনের কথাটি জানিয়ে যাই। কোনো মিথ্যে নেই এ কথার মধ্যে, আমি বানানো কথা বলতে শিখিনি। তোমাকে, শুধু তোমাকেই ভালোবেসেছি। তোমার মতো আর কোনো পুরুষ যে আমি দেখিনি ঠাকুরপো। রূপে গুণে গান আর প্রাণের প্লাবনে তুমি যে অনন্য। তোমার এই 25 বছরের বউ ঠাকুরনটি তোমাকে চিরদিনের জন্য ছেড়ে যাওয়ার আগে তোমাকে বলে যাচ্ছে, তুমি তার একমাত্র অবলম্বন ছিলে এ সংসারে, একমাত্র ভালোবাসার পুরুষ। ঠাকুরপো, সেদিন ছিল জ্যোৎস্না রাত। জোড়াসাঁকোর বাড়ির ছাদে শুধু তুমি আর আমি। তুমি গাইছিলে গান। আমার সেদিন মন ভালো ছিল না, তোমাকে বলিনি সে কথা। তবু তুমি বুঝতে পারলে আমার মনের কষ্ট। তুমি যে আমার দোসর ঠাকুরপো, আমার কানের কাছে মুখ এনে গাঢ় স্বরে বললে, নতুন বৌঠান, কি হবে ছোটখাটো দুঃখের কথা মনে রেখে? ভুলে যাও, সব ভুলে যাও। ভুলতে বললেই কি ভুলতে পারা যায়? কতদিনের কত অপমান, কত কষ্ট সেই 9 বছর বয়সে তোমাদের বাড়ির বউ হয়ে এসে পর্যন্ত সহ্য করছি। বলেছিলাম আমি। তুমি আমার হাতের উপর হাতটি রেখে শুনশান বিশাল ছাদটির এক কোণে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে। তারপর বললে, নতুন বৌঠান, জ্যোতি দাদা এখনো আসেনি বুঝি? আজকাল তোমার জ্যোতি দাদার বাড়ি আসার কোনো সময় নেই। কখন আসেন, কখন যান, আমার সঙ্গে দেখা হয় কতটুকু। কাল রাত্রে তো জানি, মেজ বউ ঠাকুরনের ওখানে গান বাজনার আসর বসেছিল, আমিও ছিলাম কিছুক্ষণ। জ্যোতি দাদাই তো সেই আসরের প্রাণ পুরুষ। জ্যোতি দাদা যে সেই মজলিস ছেড়ে আসতে পারবেন না সেটা বুঝতে পেরেছিলাম। জ্যোতি দাদার দিনরাত আজকাল মেজু বউ ঠাকুরনের কাছেই কাটে। কথাটা তোমাকে বলতে খুব কষ্ট হয়েছিল আমার ঠাকুরপো। তুমি কোনো উত্তর দিলে না। আমি বললাম, শুধু তোমার জন্য বেঁচে আছি ঠাকুরপো, আমার বেঁচে থাকার আর কোনো কারণ নেই। ঠাকুরপো, এ কথা শুনে তুমি আমার দিকে তাকালে।
তোমার চোখের দিকে তাকিয়ে আমার ভয় করল। আমার মনে পড়ছে চাঁদের আলোয় তোমার সেই রূপ, যেন এ এক তরুণ দেবদূত। কিন্তু তোমার চোখের দৃষ্টি আমাকে শান্তি দিল না। মনে হলো আমার শেষ আশ্রয়টুকুও চলে যাবে। ঠাকুরপো, সেই রাত্রে চাঁদের আলোর মধ্যে তোমার বুকে মাথা রেখে আমি আরো একবার নিশ্চিতভাবে বুঝতে পারলাম, তুমি আমার জীবন থেকে চলে গেলে আমি আর বাঁচবো না, বাঁচতে পারবো না। তুমি আমাকে নিবিড় করে জড়িয়ে ধরলে, কিন্তু সেই আলিঙ্গনের মধ্যে কোনো আশ্রয় পেলাম না, যে আশ্রয় আমি চেয়েছিলাম। আমি কেঁদে তোমার বুক ভাসিয়েছিলাম। চাঁদের আলো মিশে গেল আমার কান্নায়। তোমার দিকে মুখ তুলে দেখি তোমার চোখেও জল। সেই প্রথম তোমার চোখে জল দেখলাম ঠাকুরপো। চাঁদের আলোয় চিকচিক করছে তোমার চাপা কান্না। আমি বললাম, ঠাকুরপো, তোমার জন্য আমার মন এতদিন ধরে যে মালা গেঁথে রেখেছে, আজ এই চাঁদকে সাক্ষী করে সেই মালা তোমার গলায় পরিয়ে দিলাম। তুমি তোমার জীবনে আমাকে বরণ করে নাও। তোমার চোখের জল নিঃশব্দে ঝরে পড়ল আমার কপালে, আমার গালে, আমার বুকের ওপর। প্রাণের ঠাকুরপো, তোমাদের ছেড়ে চলে যাওয়ার আগে অনেক কথা মনে পড়ছে। কত কথা, স্মৃতি, হতাশা, অপমানের বেদনা, একাকিত্বের কষ্ট সব জমে আছে বুকের মধ্যে। অনেক কথা তুমিও জানো না। কিন্তু মৃত্যু যতই কাছে এগিয়ে আসছে, বিদায়ের ঘন্টা যতই শুনতে পাচ্ছি, ততই যেন এলোমেলো হয়ে যাচ্ছে মন। ভাবনারা সব ছড়িয়ে যাচ্ছে, তাদের ওপর আমার শাসন ক্রমশই আলগা হয়ে যাচ্ছে। মনের এই অবস্থায় গুছিয়ে লেখা আমার পক্ষে সম্ভব নয় ঠাকুরপো, কিন্তু তবু লিখতে আমাকে হবেই। না লিখেও আমার মুক্তি নেই গো। কোথা থেকে শুরু করব বলো তো? 1859 5ই জুলাই আমার জন্ম থেকে? ঠাকুরপো, কেন তোমাদের মতো অভিজাত ধনী পরিবারে জন্ম হলো না আমার? তাহলে তো এত অপমান সহ্য করতে হতো না। ঠাকুরপো, আমার অপমানের গল্প কিন্তু শুরু হয়েছিল আমার জন্মের আগে থেকেই। সে কথা হয়তো তুমিও জানো, কিন্তু কোনো দিন কোনোভাবেই বুঝতে দাওনি, পাছে আমি কষ্ট পাই। একদিন শোয়ার ঘরে দুপুরবেলা একাই শুয়েছিলাম আমি। শুধু মনে আসছিল পুরনো কষ্টের কথা। কান্না কিছুতেই রাখতে পারছিলাম না। হঠাৎ এলে তুমি, হাতে তোমার কবিতার খাতা। নিশ্চয়ই নতুন কোনো কবিতা বা গান লিখেছ, শোনাতে চাও আমাকে। আমি তো সব সময় ছিলাম তোমার প্রথম শ্রোতা, এই সেদিন পর্যন্ত। তুমি আমার চোখে জল দেখে থমকে দাঁড়ালে। খাতাটি খাটের পাশে টেবিলটার ওপর রেখে বসলে আমার পাশে। অনেকক্ষণ তাকিয়ে রইলে আমার চোখের দিকে। আমি আলতো করে হাত রাখলাম তোমার বুকের ওপর। মনে হলো ভেতরটা আমার জুড়িয়ে গেল। তুমি আমার কপালে হাত রেখে বললে, নতুন বৌঠান, পুরনো চিঠির মতো পুরনো কষ্ট ধুলাই হোক ধুলি। সেই মুহূর্তটি আজ জীবনের শেষ দিনে মনে পড়ছে বারবার। ঠাকুরপো, আর কোনো দিনই কি ফিরে আসবে না আমার প্রতি তোমার প্রেম, তোমার মনের আদর? ফিরে আসবে না তোমার সঙ্গে নন্দনকাননে সেই সব অমল সকাল, শোয়ার ঘরে সেই সব নিঝুম দুপুর, দক্ষিণের বারান্দায় সেই সব বর্ণিল বিকেল, ছাদের ওপর স্নিগ্ধ সন্ধে থেকে মগ্ন রাত? ফিরে আসবে না তোমার আমার একসঙ্গে কবিতা পাঠ, গান গাওয়া? তুমি আরো একবার আমার হবে না আমার সব হারানোর মধ্যে? যা ভাঙলো তা ভেঙেই গেল।
ঠাকুরপো, কথায় কথায় খেয়ে হারিয়ে কোথায় চলে এলাম। তোমাকে তো বলেইছি, মনটা বড্ড এলোমেলো হয়ে যাচ্ছে। কিছুতেই নিজেকে গুছিয়ে নিতে পারছি না। বলতে যাচ্ছিলাম আমার জন্মের আগের কথা, সে কথা বলতে গিয়ে কোথায় চলে এলাম। ঠাকুর বাড়িতে, বিশেষ করে এ বাড়ির মেয়ে মহলে আমার সে অপমান, তার সূত্র ধরে চলে যাওয়া যায় আমার জন্মের আগের ঘটনায়। আমার ভাগ্য সেই সব ঘটনার সঙ্গে জড়িয়ে আছে। প্রাণের রবি, ঠাকুর বাড়ির বউ হওয়ার আগে তোমাদের কাছে, না না, তোমার কাছে নয়, তুমি তো আমার ভালোবাসার মানুষ, আর সকলের কাছে, বিশেষ করে তোমার আইসিএস শেষদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর আর তার বিলেত ফেরত স্ত্রী জ্ঞানদানন্দিনীর কাছে আমার পরিচয় ছিল আমি তোমাদের বাজার সরকার শ্যাম গাঙ্গুলির 3 নম্বর মেয়ে। সেটাই অবশ্যই আমার সম্পর্কের শেষ কথা নয়, আরও একটু আছে। এমন এক পরিবারে জন্ম আমার, যে পরিবারের থাকা খাওয়া জোটে তোমাদের, অর্থাৎ ঠাকুর বাড়ির দাক্ষিণ্যে। আমার ঠাকুরদা জগমোহন গঙ্গোপাধ্যায় এক গুণী সঙ্গীত শিল্পী। সে কথা তুমি তো জানো ঠাকুরপো, কতবার তুমি আমাকে বলেছ। আমি আমার গানের গলা পেয়েছি আমার ঠাকুরদার কাছ থেকে, কিন্তু তার গুণের কোনো স্বীকৃতি ছিল না অভিজাত ধনী ঠাকুর বাড়িতে। তিনি যে গরিব, তোমাদের দাক্ষিণ্যে বেঁচে আছেন। তোমরাই তাকে মাথা গোজার জন্য একটা বাড়ি দিয়েছিলে কলকাতার খারাপ পাড়া হাড়কাটা গলিতে। আমি হয়তো এই হাড়কাটা গলির মেয়ে, তাই জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির মহিলা মহল আমাকে সারা জীবন এত হেয় করল, কষ্ট দিল। হাড়কাটা গলির ওই বাড়িটা আমার ঠাকুরদা পেয়েছিলেন দান হিসেবে, কিন্তু সে ছিল করুণার দান। সেই দান গ্রহণ করার মধ্যে কোনো সম্মান ছিল না। ঠাকুরপো, আমি জানি না ঠাকুর বাড়ির সঙ্গে আমার বাড়ির সম্পর্ক তুমি কতটা জানো। জানলেও আমাকে জানতে দাওনি যে তুমি জানো। এক অর্থে আমিও কিন্তু ঠাকুর বাড়ির মেয়ে, কিন্তু সে কথা ভাববার অধিকার আমাকে কেউ কোনো দিন দেননি। আমি ঘাটেরও নই, পাড়েরও নই। এইভাবে কেটে গেল আমার জীবনের 25টা বছর। আমার পরিবারের গল্প, আমার জন্মের কাহিনী আজ তোমাকে কিছুটা বলে যাই, তাহলে হয়তো কিছুটা বুঝবে কি আমাকে দহন করছে এত বছর ধরে। আমার মৃত্যু কি জুড়াবে? আমার ঠাকুরদা জগমোহনের সঙ্গে বিয়ে হয় তোমার ঠাকুরদা দ্বারকানাথের মামাতো বোন শিরোমণির। এসব কথা তোমাকে 2-1 দিন বলবার চেষ্টা করেছিলাম, তুমি বলতে, থাক না সেই সব দূরের কথা। কিছুতেই বলতে দিতে না তুমি। পাছে এসব কথা বলতে গিয়ে আমি ভিতরে ভিতরে কষ্ট পাই। আমার বেশ মনে আছে, দুপুরবেলা আমার শোবার ঘরের খাটে আমার পাশেই শুয়েছিলে তুমি। চুপচাপ ছিলে অনেকক্ষণ, জানলা দিয়ে দেখছিলে আকাশে মেঘের ঘন ঘটা। আমি সেই সুযোগে তোমাকে শোনাতে চাইলাম আমার পরিবারের পূর্ব কথা। তুমি বললে, নতুন বৌঠান, কি হবে পুরনো দুঃখ কষ্টের কথা ভেবে? ভুবন জুড়ে এত আনন্দ, সেই আনন্দ ধারাকে অন্তরে গ্রহণ করো। দেখবে ঝরা পাতার মতো পুরনো দুঃখ সেই আনন্দ স্রোতে ভেসে গিয়েছে। আমি তোমার হাতটি এনে রাখলাম আমার বুকের ওপর, বললাম, শত দুঃখের মধ্যেও সেই আনন্দকে আমি ধরে আছি এই মুহূর্তে আমার বুকের মাঝখানটিতে। ঠাকুরপো, আমার মনে হলো যেন চিরকাল তোমার হাতটিকে আমার বুকের মাঝখানটিতে এইভাবে ধরে রাখতে পারি। তুমি আর কারো নও ঠাকুরপো, শুধুই আমার। আজ পৃথিবী থেকে চলে যাওয়ার আগে বুকের মাঝখানটা বড্ড খালি হয়ে গেছে, কিছু নেই সেখানে, শুধু শূন্য। কোথায় তোমার হাত, কোথায় তোমার সেই সুধাময় স্পর্শ ঠাকুরপো? সব হারিয়ে গেল,
সব তুমি কেড়ে নিলে। তুমি হঠাৎ বললে, চলো তো নাটকের মহড়াটা আরো একবার শুরু করা যাক, তোমার মন এক্ষুনি ভালো হয়ে যাবে বৌঠান। তখন তোমার জ্যোতিদাতার লেখা অলীকবাবু নাটকের মহড়া চলছে রোজ বিকেল থেকে সন্ধে পর্যন্ত। সেই নাটকের নায়ক নায়িকা তুমি আর আমি। নায়ক অলীকবাবু তুমি, নায়িকা হেমাঙ্গিনী আমি। যার পর থেকে তুমি আমাকে চুপি চুপি হে বলে ডাকতে শুরু করলে। আমি তোমার হাতখানি বুকের মাঝে ধরে সেই দুপুরবেলা আমার খাটে শুয়ে শুয়ে শুরু করলাম নাটকের মহড়া। আমি জগতের সমক্ষে চন্দ্র সূর্যকে সাক্ষী করিয়া মুক্ত কণ্ঠে বলিব, লক্ষবার বলিব তুমি আমার স্বামী, শতবার বলিব, সহস্রবার বলিব, লক্ষবার বলিব আমি তোমার স্ত্রী। তুমি চুপ করে শুনলে, কোনো কথা বললে না অনেকক্ষণ। তোমার হাতটিকে আমার বুকের ওপর থেকে সরিয়েও নিলে না, পাশ ফিরে শুধু তাকালে আমার মুখের দিকে। ঠাকুরপো, আজও ভুলতে পারিনি তোমার সেই আরতিময় আখিপাতের মায়া। আবার এলোমেলো চলতে চলতে যে কথা বলতে যাচ্ছিলাম তার থেকে কত দূরে চলে এলাম। এই রকমই ঘটতে থাকবে ঠাকুরপো। মৃত্যুর এত কাছে দাঁড়িয়ে কখনো তো কিচ্ছু লিখিনি। যে সে কথা ভাবছি, অবশ হয়ে যাচ্ছে দেহ মন। মনের মধ্যে সব কিছু অগোছালো, শিথিল হয়ে যাচ্ছে। তোমাকে যে চিঠি পড়তেই হবে তাও নয়। চিঠিটা আমার সঙ্গে চিতায় জ্বালিয়ে দিও। ঠাকুরপো, আমার একটি দুঃখের জায়গা। আমার চোখের সামনে আমার বাবার অপমান, দিনের পর দিন। আমি ঢুকলাম তোমাদের বাড়ির অন্দরমহলে, কিন্তু বাবা থেকে গেলেন বারমহলে, সামান্য বেতনের শ্যাম গাঙ্গুলি হয়ে। যদিও তিনি ঠাকুর বাড়ির বেয়াই, কোনো সম্মান পাননি কোনো দিন। সেই উদারতা জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে ছিল না ঠাকুরপো, ছিল শুধু তোমার মধ্যে। কিন্তু তুমি তো আলাদা, সবার থেকে অন্যরকম। আমার বাবা যে সারা জীবন ঠাকুর বাড়ির অসম্মানের মধ্যেই থাকতে বাধ্য হলেন, তার কারণ তোমাদের দাক্ষিণ্যেই আমাদের পরিবার চিরকাল খেতে পড়তে পেয়েছে। তোমাদের দাক্ষিণ্যেই তো আমি ঠাকুর বাড়ির বউ হতে পেরেছিলাম। কিন্তু তবু ডালে ডালে, পাতায় পাতায় আমিও তো দ্বারকানাথের পরিবারের সঙ্গে জড়িত। তোমার ঠাকুরদা দ্বারকানাথের মামাতো বোন শিরোমণিকেই তো বিয়ে করেন আমার ঠাকুরদা জগমোহন। দ্বারকানাথের মামা অর্থাৎ শিরোমণির বাবার নাম ছিল কেনারাম চৌধুরী। আমার অসম্মানটা কোথায় যেন ঠাকুরপো? হাড় কাটা গলির বাড়িটা কিন্তু শিরোমণি তার বাবার কাছ থেকে পাননি, পেয়েছিলেন কাকিমা রামপ্রিয়ার কাছ থেকে। কে এই রামপ্রিয়া তুমি হয়তো জানো না। আমি খোঁজ নিয়ে জেনেছি, রামপ্রিয়া ছিলেন দ্বারকানাথের ঠাকুরদা নীলমণি ঠাকুরের ভাই গোবিন্দরামের স্ত্রী। রামপ্রিয়া কেন কুখ্যাত বনিতাপাড়া হাড়কাটা গলিতে একখানি বাড়ি দিতে গেলেন শিরোমণিকে? ভারে, আমার ঠাকুরদা জগমোহন, যাকে তোমাদের বাড়ির সবাই জগমোহন বলে ডাকেন, তিনি তো গরিব মানুষ। বিয়ের পরে বউকে নিয়ে থাকবেন কোথায়? তাই খারাপ পাড়ার একখানা গেরস্ত বাড়ি দেওয়া হলো তার বউকে। দিলেন বউয়ের কাকিমা রামপ্রিয়া। আমার ঠাকুরদার ঠাকুমা ওই হাড়কাটা গলিতেই থাকতেন। এমন একটা মানুষকে ঠাকুর বাড়ির আভিজাত্য কি চোখে দেখবে তা তো তোমাকে বলে বোঝাতে হবে না ঠাকুরপো। আমার বাবা শ্যাম গাঙ্গুলির কাজ জুটল তোমাদের বাড়িতেই। বাজার সরকারি কাজ আর নানা রকম ফরমাস খাটার কাজ। আমার বিয়ের পরেও সে কাজ তাকে করতে হয়েছে। বাড়ির ফরমাইশ তিনি বেশি খাটতেন। অন্দরমহলে তাকে কদাচিৎ দেখতে পেতাম। স্বয়ং জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী আমি,
অথচ জ্যোতিরিন্দ্রনাথ তার জামাই, তিনি এ বাড়ির বেয়াই। এইসব কথা তার পক্ষে স্বপ্নেও ভাবা সম্ভব হয়নি। হঠাৎ ঠাকুর বাড়ির আভিজাত্যের টনক নড়ল। কেউ কেউ ভাবতে শুরু করলেন শ্যাম গাঙ্গুলিকে জোড়াসাঁকোর বাড়িতে না রাখাই ভালো। দূরে কোথাও পাঠিয়ে দিলে সামাজিক লজ্জা থেকে দুপক্ষেরই মুক্তি। সামান্য বেতনে আমার বাবাকে পাঠিয়ে দেওয়া হলো তোমাদের গাজীপুরের বাড়িতে। সেখানে তোমাদের বিশাল জমিদারি, অনেক বড় বাড়ি, দায়িত্বও অনেক। আমার বাবা আমার চোখের সামনে থেকে সরে গেলেন। আমি বাঁচলাম। এও তো ঠাকুর বাড়িরই দান। আমি কৃতজ্ঞ। ঠাকুরপো, সবে তখন বিয়ে হয়েছে আমার। 9 বছরের বালিকা আমি। একদিন মেজ বউ ঠাকুরানের ঘরের পাশে যেতেই শুনতে পেলাম মেজ দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠস্বর। তিনি তার স্ত্রীকে বলছেন, এ কাকে নিয়ে এলে বাড়িতে? ওই মেয়েটা জ্যোতির যোগ্য পাত্রী? কোন দিক থেকে সে জ্যোতির মতো ছেলের উপযুক্ত? এটা একটা বিয়ে হলো? ঠাকুরপো, আমার খুব ভয় করলো কথাটা শুনে, আর খুব দুঃখও পেলাম। ভয় করলো যদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় সবাই মিলে, আমি কোথায় যাব? মেজ বউ ঠাকুরন বললেন, ওকে আমরা মেজে ঘষে তৈরি করে নেব। তাছাড়া জ্যোতি ঠাকুরপোরও কিছুটা দায়িত্ব আছে ওকে নিজের মনের মতো করে গড়ে তোলার। মেজ বউ ঠাকুরানের কথায় যেন আগুনে ঘি পড়ল। জ্বলে উঠলেন সত্যেন্দ্রনাথ। বললেন, ও মেয়ে কোনোদিন ভালো মেয়ে হবে না, তোমরা দেখে নিও। বাজার সরকার শ্যামের মেয়ে হয়ে উঠবে জ্যোতির যোগ্য স্ত্রী। তোমরা মেজে ঘষে কাকে তৈরি করবে? জ্যোতির এই বিয়েতে আপত্তি করা উচিত ছিল। আমার হাত পা সব কাঁপতে লাগলো। খুব কান্না এলো বুকের মধ্যে, কিন্তু চোখ শুকনো। মেজ বউ ঠাকুরনকে বলতে শুনলাম, বাবা মশাইয়ের ইচ্ছে এ বিয়ে হোক। জ্যোতি ঠাকুরপো বাবা মশাইয়ের বিরুদ্ধে কথা বলবে, এই কথা তুমি ভাবতে পারলে? এটা বাবা মশাইয়ের জেদ, অন্যায় জেদ। জ্যোতি মেনে নিল বটে, কোনো প্রতিবাদ পর্যন্ত করল না। এ বিয়েতে কারো মঙ্গল হবে না। ঠাকুরপো, ওই কথাটা আজও আমার কানে লেগে আছে। এ বিয়েতে কারো মঙ্গল হবে না। তোমাদের সংসারে সব থেকে বড় অমঙ্গল আমি। তোমাকে ভালোবেসে আমি অসতীও। আজ সেই অমঙ্গলের অসতীর বিদায়। আমি চাই তোমাদের সংসারে সুখ শান্তি ফিরে আসুক। তোমার নতুন দাদা আমাকে স্ত্রী হিসেবে পেয়ে মনে হয় না একদিনের জন্যেও সুখী হয়েছিলেন। মনেরই তো মিল হলো না আমাদের। সত্যিই আমি ওর যোগ্য স্ত্রী হতে পারলাম না। উনি সারা জীবন থেকে গেলেন অনেক দূরের মানুষ। ঠাকুরপো, তুমি আমাকে এত ভালোবাসলে। ভালোবাসলেন কবি বিহারীলাল চক্রবর্তী। আমার প্রতি বিহারীলালের ভক্তি অনুরাগ সত্যিই আমাকে লজ্জা দিত। কিন্তু তোমার নতুন দাদার প্রেম না, পেলাম না কোনোদিন। কোনোদিন তার কাছের মানুষ হয়ে ওঠার সম্মানটুকুও পাইনি। ঠাকুরপো, তোমার কাছে লুকাবার কিচ্ছু নেই। তুমি অন্তত অনুভব করতে পেরেছ আমার সঙ্গে তোমার নতুন দাদার সম্পর্কটা বড় বেশি সাজানো। আমাদের সম্পর্কে কোনো প্রাণ প্রতিষ্ঠা হয়নি ঠাকুরপো। সম্পর্কের ভেতরটা একেবারে শীতল। ঠাকুরপো, আমার মনে আছে একদিন ঘোর বৃষ্টির মধ্যে তুমি আমি দুজনেই ভিজছি আমাদের বড় শখের নন্দনকাননে। এদিকটা শুধুই আমাদের, এদিকে কেউ বড় একটা আসতেন না। বৃষ্টির মধ্যে মালতীলতার আড়ালে তুমি হঠাৎ আমাকে বুকের মধ্যে টেনে নিলে। সেই টানের মধ্যে তোমার অন্তরের উজান ছিল ঠাকুরপো। আমি বাধা দিতে পারিনি।
চাইও নি। কোনো কোনো অন্যায়ের গলায় দুলে ওঠে হৃদয়ের বরমাল্য, সেই অন্যায়কে বরণ করে নেয় সমস্ত মন প্রাণ। ঠাকুরপো, তোমার আলিঙ্গন ছিল তেমন অন্যায়। বৃষ্টিতে ভিজছ তুমি, কি সুন্দর দীর্ঘ শরীর তোমার। তোমার দীর্ঘ সিক্ত কেশদাম নেমে এসেছে বলিষ্ঠ গ্রীবা পর্যন্ত। তোমার আয়ত দুটি চোখে মেঘলা আকাশের মায়া। তুমি আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলে, ঠাকুর বাড়িতে একটি উপবাসে আমরা সবাই কষ্ট পেয়েছি, চিরকাল আদরের উপবাস। আদরের উপবাস, মাত্র দুটি শব্দ, অথচ আমার সমস্ত শরীরের মধ্যে বৃষ্টির জলের সঙ্গে মিশে বয়ে গেল ওই শব্দ দুটি। তোমার কণ্ঠস্বর স্পর্শ করলো আমার সমস্ত শরীর। আমি স্থান কাল ভুলে গেলাম। মনে হলো প্রবল বৃষ্টির মধ্যে তোমার শরীর গলে যাচ্ছে আমার শরীরের মধ্যে। মনে হলো আমার শরীর মিশে যাচ্ছে তোমার শরীরে, কোনো তফাৎ নেই আর। তোমার দিকে মুখ তুলে বললাম, আমাকে একটু আদর করবে ঠাকুরপো? কতদিন কোনো আদর পাইনি আমি। তুমি যেন জলদেবতা, সামান্য নিচু হলে তুমি। আমার মুখখানি তুলে নিলে কত আদরে, চুমু খেলে আমার ঠোঁটে, এক ঝলকের আলতো চুমু। মনে হলো এই প্রথম আদর পেলাম আমি। হতে পারে অন্যায়, তবু মনে হলো জীবনে এর চেয়ে বেশি কিছু, বড় কিছু, পবিত্র কিছু আমি পাইনি। যেন এতকাল বেঁচেছিলাম এই মুহূর্তটির জন্যেই। আমার ঠোঁটে তোমার সেই প্রথম চুমু আজও ফুরিয়ে যায়নি ঠাকুরপো। আমার জীবন ফুরিয়ে যেতে চলল। আবার খেই হারিয়ে ফেলছি। তোমার মতো গুছিয়ে যদি লিখতে পারতাম, অথচ না লিখেও উপায় নেই। অনেক কথা যে বলার আছে তোমাকে। পৃথিবী থেকে চলে যাওয়ার আগে আমি তোমাকে সব 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 কথা বলে যেতে চাই উজাড় করে। যদি একবার কাছে পেতাম তোমাকে, খুব আদর করতাম, তখন আর এত কথা বলতাম না হয়তো। কিন্তু তোমাকে আজকাল শুধু দূর থেকে দেখি। গত 4 মাস তোমার বিয়ে হয়েছে। গত 4 মাসে ঠাকুরপো কত দূরে সরে গেছো তুমি। কি করে পারলে গো? তুমি কি জানো ঠাকুরপো, নন্দনকাননের সব গাছ মরে গেছে এই কমাসে। জল না পেয়ে, যত্ন না পেয়ে, আদর না পেয়ে মরে গেল তারা। আমাদের স্বাধীন নন্দনকানন আদরের উপবাসে মরল ঠাকুরপো। ঠাকুরপো, গত 4 মাস তুমি তোমার নতুন বউকে নিয়ে ব্যস্ত। তোমার নতুন বউঠান এখন পুরাতন। আজকাল তুমিও তোমার জ্যোতিদাদার মতো বাড়ি ফেরো না। মাঝে মাঝেই রাত কাটাও মেজ বউ ঠাকুরনের বাড়িতেই। সেখানে যে চলছে তোমার বালিকা বধূর মাজা ঘষা, মেজ বউ ঠাকুরনের নিজের হাতে। তোমার বন্ধ ঘরের দিকে তাকিয়ে কত বিকেল, সন্ধে, রাত কেটে যায় আমার। সব থেকে অসহ্য একলা আমার দুপুর বেলা। তোমার পায়ের শব্দ শুনতে পাই সারাক্ষণ। মনে হয় এই বুঝি এলে তুমি। নতুন বউঠান, চলে এলাম তোমার কাছে। এ কথা বলে আমার পাশে শুয়ে পড়লে। কদিন আগে আর পারলাম না। ঢুকে পড়লাম তোমার ঘরে। ঢুকে দেখলাম পাথরের টেবিলে তোমার কবিতার খাতাটি উপুর করে রেখে গেছো তুমি। যেন কোনো কবিতা লিখতে লিখতে উঠে গেছো। বুকের ভিতরটা টনটন করে উঠল। তোমার বিয়ের পরে এ কমাস আর একটিও কবিতা পড়ে শোনাওনি আমাকে। ঠাকুরপো, তুমি তো বলেছিলে
আমার জন্যেই তুমি লেখো তোমার সব লেখা। তোমার লেখার মধ্যে লুকোনো থাকে অন্য লেখা, যা শুধু আমি পড়ব, আমি বুঝব। সে লেখা আর কারো জন্যে নয়। কেন মিথ্যে বলেছিলে ঠাকুরপো? এই ছলনার কি কোনো প্রয়োজন ছিল? প্রাণের রবি, আমি তোমাকে কখনো কোনো মিথ্যে বলিনি। আমার মধ্যে কোনো ছলনার আশ্রয় নেই। আমি পেয়েছি তোমার ভালোবাসা ঠাকুরপো। আর কোনো মেয়ে এভাবে তোমার ভালোবাসা কখনো পাবে না হয়তো। আমার জীবন সার্থক। সেই ভালোবাসা হারিয়ে আমার বেঁচে থাকার কোনো অর্থ হয় না ঠাকুরপো। বলতে লজ্জা করছে, তবু না বলেও পারছি না। আমি কখনো কখনো লুকিয়ে চুরিয়ে তোমার কবিতার খাতা পড়ি, আর তখন খুব কান্না পায় আমার। সবে বিয়ে করেছো তুমি, খুব স্বাভাবিক তোমার কবিতায় এখন অত আদর, অত শরীর ছড়িয়ে থাকবে। তবু আমার খুব কান্না পায়, কষ্ট হয়, বুকের শিরায় টান ধরে। মনে হয় আমার অপমান এতদিনে সম্পূর্ণ হলো। তোমার একটি কবিতার নাম স্তন। চমকে উঠলাম নাম দেখে। এ তো তোমারই হাতের লেখা। স্তন শব্দটি ফুলের মতো ফুটে আছে তোমার অনিন্দ সুন্দর হস্তাক্ষরে। তুমি লিখেছ, সহসা আলোতে এসে গেছে যেন থেমে, শরমে মরিতে চায় অঞ্চল আড়ালে। এই লাইন দুটি আমার গলা চেপে ধরল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। একটি প্রশ্ন অসুখের মতন ছড়িয়ে পড়ল সমস্ত শরীরে। কোথাও কি ভাবনি তুমি আমার কথাও? একবারও না? আরেকটি কবিতায় চোখ গেল আমার। কবিতার নাম চুম্বন। তুমি লিখেছ, দুইটি তরঙ্গ উঠি প্রেমের নিয়মে, ভাঙিয়া মিলিয়া যায় দুইটি অধরে। প্রেম লিখিতেছে গান কোমল আদরে, অধরেতে থরে থরে চুম্বনের লেখা। ঠাকুরপো, সত্যি কথা বলো, তোমার কি একবারও মনে পড়েনি নন্দনকাননে সেই বৃষ্টির আড়াল, সেই আদর, সেই নিবিড় আলিঙ্গন আর চুম্বন? এই লাইনগুলোর মধ্যে কি তোমার আমার আদর এতটুকুও নেই ঠাকুরপো? বলো বলো বলো। প্রাণের রবি, পাথরের টেবিলে তোমার খাতাটি উপুর করা আছে দেখে মনে হলো, না থাক, আবার তোমার লেখা পড়ে যদি কষ্ট পাই আমি, যদি আবার নিঃশ্বাস বন্ধ হয়ে বুকের শিরা ছিঁড়ে যায়, কষ্ট সহ্য করার ক্ষমতা আমার আর নেই রবি। পরক্ষণেই মনে হলো হয়তো এমন কিছু লিখেছ যা আমার মন ভালো করে দেবে, যে লেখার মধ্যে লুকোনো আছে অন্য লেখা, যে লেখা শুধু তুমি আমি পড়ব, সেই লেখা আর কেউ বুঝবে না। আমি খাতাটি খুলতেই চোখে পড়ল এই দুটি লাইন, হেথা হতে যাও পুরাতন, হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে। এতক্ষণ শুনলেন কাদম্বরী দেবীর সুইসাইড নোট পার্ট 1। খুব তাড়াতাড়ি আমরা সেকেন্ড পার্ট আপলোড করব। ভালো থাকবেন।